মানে আমি প্রশ্ন অন্যভাবে করি, কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে। এই একটাই দাবি। শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না। এখন শেখ হাসিনা তার পদে নাই, লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই না, একটা শেখ হাসিনা ক্ষমতায়, আমি লেভেল প্লেইং ফিল্ড, তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল, জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে। এই ব্যাপারগুলি মোর অর লেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো, তখন বিএনপি সংস্কারের এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো, মনে হয় সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না। এটা কিরকম? আমি তো মানে সংস্কারের এগেইনস্টে তোমরা সংস্কার মানি না, তোমরা সংস্কার করলেও গিয়ে উল্টাই দিব, মির্জা আব্বাস এগুলি বলছেন। মির্জা আব্বাস আপনার ভুল হচ্ছে। আপনি যদি কথাই শুনেন, ধরেন আমি কথা বলছি, আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে, আপনি কোনটা লুফে নেবেন বলেন? জনাব তারেক রহমানের কথা বলবেন। তারেক রহমানের কথা। তো জনাব তারেক রহমান কথা বলছেন, পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস, উনি অনেক বড় নেতা বাট স্পোকসম্যান না। উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন, বাট আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন। উনি যদি বলেন, আপনি উনার কোড ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন, আমি সেটার কথা বলবো। জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? অবশ্যই যেটুকু সংস্কার দরকার, কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার পক্ষে না, সংস্কারের পক্ষে। সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে, রাইট? সংস্কার তারেক রহমান সবসময় এটা বলে, সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে। এবং এই সংস্কারটা কাকে নিয়ে? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, এবং আমার সাথে আরেকজন যিনি টকশোতে আছেন তাদেরকেও নিয়ে, প্রত্যেককে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার। তো সেইখানে এককভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না, না সরকার দিতে পারে, কারণ এই সরকার নির্বাচিত না। আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব সরাসরি নিজের মুখে বলেন না, কিন্তু বিএনপির মতামত আমরা দেখেছি, আমরা ধরেই নিয়েছি যে এতে নেতারও সায় আছে। এখন আপনি যদি বলেন যে এটা ধরেন না, আপনি এটা ধরেন না, আপনি দেখেন না, আপনি জনাব তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে এটাও চলে আসবে। আমার মনে হয় যে আমি আশা করব জনাব তারেক রহমান মেনে নেবেন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, একবার একাধার কোনো শব্দ ইফ বার্ডস এগুলো যুক্ত করবেন না। আমি আশা করব যে আরো যে 2-1টা জিনিস আমি দেখলাম, আমি আশা করব এটা মনে আপনার মতো আমরাও একটু আশাই করতে পারি। আমি একটু ডক্টর জাবিনের কাছে যাই, আপনার কাছে আবার আমি ফিরে আসবো। ডক্টর জাবিন, আমি একটা প্রশ্ন সরাসরি করতে চাই যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো, মানে বিএনপিকে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো। যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা 15 বছর কোথায় থাকেন, 15 বছর আপনারা পারেন নাই, কিন্তু 15 বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার। যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, তারা যখন মরতে শুরু করেছিল, আপনিও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনি একজন পেশাজীবী, আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি, তা করতে চেষ্টা করেছি। কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে, তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই। এই 15 বছর ধরে সংগ্রামরত, তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো। তারা কথায় কথায় বিএনপিকে শ্লেষ করে, বিএনপি পারে নাই, বালুর ট্রাক সরাতে পারে নাই, দৌড়ানি দিয়ে এই আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত। এগুলি বিএনপিকে কেন শুনতে হইতেছে? মানে বিএনপির অপরাধটা কি? এবং সেটা কিন্তু আজকে থেকে না, প্রথম দিন থেকে। এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটুক দিতে পারে। আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিন। ভাই, আপনাকে ধন্যবাদ মনি আপা, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। যে কেন 15 বছরে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে নাই বা সবাই এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, কেন অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে, এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি। বিএনপি সবসময় যে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদের
এই যে তাদের যে 31 দফা, যেটা 2.5 বছর আগে 2023 সালের 13 জুলাই যে 31 দফা, সেখানে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেয়েছে, সেটা ফ্যাসিস্টের সাথে হাসিনা থাকা অবস্থায়। আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা, এই তরুণরা এই গণ অভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য। এই পুরো ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল, এবং এই জন্য এখানে কিন্তু একটা বিশাল পরিবর্তন, বিশাল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য ডাকটা দিয়েছিল। আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলনের শুরু থেকেই ডাকটা ছিল, নাকি আপনি জুলাইয়ের অগাস্টের 2 তারিখের কথা বলছেন? না, যখন আন্দোলনটা ওই পর্যায়ে যায়, অগাস্টের 2 তারিখে কখন আন্দোলনটা একদম ঘনীভূত হয়, রাইট। তার আগ পর্যন্ত কিন্তু এটা একটা অরাজনৈতিক আন্দোলন ছিল। আপনারা এবং আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের স্লোগান, বঙ্গবন্ধুর স্লোগান মুখে নিয়ে আন্দোলনটা অংশগ্রহণ করতে, যেটার সাথে শেখ হাসিনা বা ফেসিবাদী ব্যবস্থা বিলোপের কোনো চিহ্ন ছিল না এই আন্দোলনের মধ্যে আসলে, অগাস্টের 2-3 তারিখ পর্যন্ত। কিন্তু যখন সেই রাতে রাজাকার যে তাদের যে বয়ান, সেটা দিয়ে যখন তারা ছাত্র জনতাকে ট্রিগার করলো, তখন কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো। এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু, আসলে ফ্যাসিবাদ, বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার। এবং গত 15 বছরে তাদের যে নির্যাতন, তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা, এটা অস্বীকার করে কোনো উপায় নাই। কিন্তু এই 5 আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে। এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে, গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে, সবাইকে কিন্তু সমান সেটার অংশীদার তারা দাবি করে, খুব ভালো কথা। কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয়, বা এই গুটি কয়েক ছাত্রকে ধরে পড়তে হয় যে, এবং এই শত্রু বা তারা 15 বছরে কিছু পারে নাই, এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না, এটা জনগণের পক্ষ থেকেও যায়। আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলোর নিচে কমেন্ট গুলা দেখেন, কখনো যদি চোখে পড়ে, এখানে কিন্তু যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে, এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না, খুব গঠনমূলক ভাবেই কিন্তু লেখে। এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত 15 বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে, একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে। এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে, বা এনসিপি এই নতুন করে যেটা বলে, ব্যাপারটা তা না। আরেকটা বিষয় হচ্ছে, এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক দিক থেকে না। আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন, আমি 90 সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম, উনি বলছেন 90 সালে তোমার বয়স কত ছিল, বেয়াদব, অপরিপক্ক, আদব কায়দা জানে না, তোমাদের বয়সে মানে এক একজনের, আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি। এই যে খাটো করে দেখা, এই যে হেয় করে দেখা, তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু